নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। কাশি, হ্যাঁ, আমরা প্রত্যেকেই কাশি, কিন্তু এই কাশি কখন সাধারণ আর কখন সেটা বিপদের, সেটা কিন্তু আমাদের জানা অবশ্যই জরুরি। এই সমস্ত বিষয় নিয়ে কথা বলতে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি কলকাতা শহরের স্বনামধন্য চিকিৎসক ডক্টর নারায়ণ ব্যানার্জিকে। স্যার নমস্কার, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে আপনাকে প্রথমেই স্বাগত জানাবো। স্যার, কাশি আজকের যা বর্তমান আবহাওয়া এবং যা ঋতু পরিবর্তন যেভাবে হচ্ছে, কাশি প্রত্যেকেরই হয়, কিন্তু আমাদের যেটা প্রশ্ন যে এই যে প্রত্যেকের হচ্ছে তার মধ্যে কোন কাশিটা সাধারণ আর কোনটা বিপদের, এটাই আমরা অনেক সময় বুঝতে পারি না। আসলে কাশি একটা না প্রোটেক্টিভ মেকানিজম। আমরা কেশে ফুসফুসের মধ্যে যা খারাপ জিনিস ঢোকে সেটাকে আমরা বার করে দিই, কিন্তু আমাদের এয়ারওয়ে অর্থাৎ ফুসফুসটা তো শুধুমাত্র চেস্টে আছে তা না, আমাদের নাক দিয়ে আরম্ভ হয়। আমরা বলি ইউনাইটেড এয়ারওয়ে ডিজিজ। আপার এয়ারওয়েটা হচ্ছে নাক, এখানে ফ্যারিংস, এই কিছুটা ট্র্যাকিয়া, আর লোয়ার এয়ারওয়ে হচ্ছে ফুসফুস। এই দুটো জায়গায় যদি ইনফেকশন হয় আপনার বহিঃপ্রকাশ হবে কাশি। যদি আপার এয়ারওয়েতে কোনো ইনফেকশন হয় তাহলে পেশেন্টের লক্ষণ থাকবে গলা ব্যথা, নাক দিয়ে জল এবং শুকনো কাশি। আর যদি লোয়ার এয়ারওয়েতে ইনফেকশন হয় সাধারণত পেশেন্টের লক্ষণ থাকবে কাশির সাথে একটু মিউকাস বা হলদে কফ বেরোনোর। কিন্তু কাশি মানেই কি লাংস থেকে, তা কিন্তু নয়। যদি কখনো কোনোদিন কেউ দেখেন বাড়িতে যার প্রেশার আছে, সুগার আছে, সে রাত্রে শুতে পারছে না, শুলেই কাশছে, তাকে উঠে বসতে হচ্ছে কাশির জন্য, একদম দেরি করবেন না, সোজা হসপিটালে নিয়ে যাবেন। তার কারণ হচ্ছে কার্ডিয়াক কজ থেকে যে কাশিটা হয়, অর্থাৎ ব্লাড প্রেশার বাড়ে, হার্টের উপর চাপ বাড়ে, হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ে। যদি হার্টের পাম্পিং ক্যাপাসিটি কোনো কারণে কমে যায়, জলটা জমে হচ্ছে ফুসফুসে, সে তখন শুতে যেই যাবে কাশতে আরম্ভ করবে। সুতরাং বহু পেশেন্ট আমাদের কাছে আসেন একটাই সিমটম নিয়ে, ভালো আছি, বসে আছি, ভালো আছি, অল্প একটু পাফ হলে শুতে গেলে সারা রাত বসে বসে কাশি। ডেফিনেটলি তাদের কার্ডিয়াক এলিমেন্টটা কিন্তু আপনাকে রুল আউট করতে হবে। সুতরাং দুটো কাশি নিয়ে আপনারা একটু চিন্তিত হন। এক নম্বর হচ্ছে কাশি যদি পারসিস্ট করে মোর দেন 6 উইকস, নাম্বার 1। নাম্বার 2, কাশি যদি এমন হয় যে সেটা কফ সিনকোপ হয়, অর্থাৎ কাশতে কাশতে অজ্ঞান হয়ে যায়। আমরা কিন্তু বহু পেশেন্টকে পাই কাশির দমকের ফলে হার্ট পাম্প করতে পারছে না, সেই মুহূর্তে রক্ত চলাচল ব্রেনে কমে যায়, সে কিন্তু অজ্ঞান হয়ে পড়ে যায়। এই মুহূর্তে আমার আন্ডারে 2জন পেশেন্ট ভর্তি আছে জাস্ট কফ সিনকোপ নিয়ে। সেটা একটা চিন্তার ব্যাপার। তৃতীয় হচ্ছে যে যদি কোনো কাশির সাথে রক্ত আসে আর কাশির সাথে যদি ওজন কমে যায়, জ্বর আসে বা খাওয়ার ইচ্ছা কমে যায়, তাহলে সেই কাশিগুলো কিন্তু বাড়িতে টোটকা বা ওইসব কিসব খাওয়ার না, বাসক পাতা, তুলসী পাতা বা এইগুলো খাইয়ে কমাবেন না। একটা বুকের এক্সরে করুন, ডাক্তারকে দেখান। স্যার, কাশির ক্ষেত্রে সাধারণত মানুষ কোন ভুলটা করে যার জন্য কাশিটা যে এত বড় বিপদের ইঙ্গিতবাহী সেটা বোঝা যায়? ওই যে ভুল, শুতে গেলে কাশি, ও গ্যাস থেকে হয়েছে, প্রথম ভুল। নাম্বার 2 হচ্ছে কাশির সাথে হাঁপানি হচ্ছে, আমি হাঁটতে গেলে হাঁপাচ্ছি, বা আপনি যদি পেশেন্টের পাশে থাকেন একটা সাঁই সাঁই আওয়াজ হচ্ছে, আপনি কি করলেন, এটা হচ্ছে ব্রঙ্কোস্প্যাজমের কাশি, আপনি তাকে কি করলেন, কফ সাপ্রেশন দিয়ে দিলেন, মানে যাতে কাশি কম হয়, ধরুন অ্যালার্জির ওষুধ বা অনেক
পাওয়া যায় কাশির সিরাপ, সেগুলো দিলেন। এই ভুলগুলো যেন মানুষ না করে। যে কাশছে, কাশির কারণটা খুঁজে বার করুন। যদি না কারণ খুঁজে বার করতে পারেন, অন্তত শুধু অ্যান্টি অ্যালার্জিক খান, দয়া করে অ্যান্টিবায়োটিক্স, অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি এগুলো খেতে যাবেন না, ডাক্তারকে জিজ্ঞেস করে খান। কিন্তু একটা অদ্ভুত হয়ে গেছে, অ্যাজিথ্রোমাইসিন মুড়ি মুড়কির মতো কাশিতে ইউজ করা হয়, যেটা কিন্তু পোটেনশিয়ালি কার্ডিয়াক টক্সিক ড্রাগ, এবং ওভার দ্য কাউন্টার উইদাউট ডক্টরস প্রেসক্রিপশন একদমই করা উচিত না। এই ভুলগুলো রেকটিফাই করতেই হবে, এবং সেক্ষেত্রে সরকারি লেভেল থেকে প্রয়াস না আসলে কিন্তু হবে না। স্যার, কাশি কত ধরনের হতে পারে? প্রথমভাবে আমরা যদি বলি ড্রাই কাশি, শুকনো কাশি, প্রোডাক্টিভ কাফ। শুকনো কাশির না, যেমন আপার এয়ারওয়ে থেকে হয়, আবার লাংস থেকেও হয়। ধরুন লাং ক্যান্সার হয়েছে কারণ, সে কিন্তু শুকনো কেশে যাবে, কোনো কোনো সময় কাশির সাথে রক্ত আসতে পারে। অথবা আরেকটা অদ্ভুত অসুখ আছে, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। কথাটা খুব খটোমটো লাগলো, ব্যাপারটা কিছুই না। আপনি ভাবুন একটা মৌচাক, আমাদের ফুসফুসটা একটা মৌচাক ভাবুন। বিভিন্ন রকম খোপ আছে, দুটো খোপের মাঝখান দিয়ে আমাদের রক্তবাহা নালীটা যায়। যে খোপের মধ্যে অক্সিজেনটা রক্তবাহা নালীর মধ্যে ঢোকে, কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে যায়। এবার সেই খোপের মধ্যে যে গ্যাপটা থাকে, সেই গ্যাপে যদি অন্য কিছু জিনিস ঢুকে পড়ে, যেটাকে বলে আমরা ইন্টারস্টিশিয়াম, তখন সেখানে ফিব্রিনয়েড মেটেরিয়াল ঢুকে গেল, তাহলে কিন্তু সে কাশতেই থাকবে। সেটা কিন্তু আমরা সিটি স্ক্যান করে ধরি, এবং অনেক সময় এটা বাতের থেকে হতে পারে। যিনি রিউম্যাটয়েড আর্থ্রাইটিসে ভুগছেন, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ হয়। এরকম বহু কারণে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ হতে পারে। সুতরাং যাদের শুকনো কাশি হচ্ছে, এক্সরেতে বিশ্বাস পাচ্ছেন না, বাতের রোগ আছে, তারা কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে একটা এইচএসসিটি করে নেবেন। স্যার, এছাড়া আপনি যেটা বললেন যে কফযুক্ত কাশি, শুকনো কাশি আর একটা হচ্ছে কফযুক্ত কাশি। স্যার, কফযুক্ত কাশিতে মানে কি হয়? কফযুক্ত কাশি ইউজুয়ালি পেশেন্টের না একটা ট্রিমেন্ডাস ম্যালেজ থাকে, শরীরে ব্যথা, জ্বর, কাশির সাথে একটা প্রোডাক্টিভ মিউকোপুরুলেন, মানে অনেকটা হলদে কফ বেরোয়। তাদের ক্ষেত্রে কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক্স দিই। আরেকটা কাশির আজকাল সবচেয়ে বড় কারণ হচ্ছে স্মোকিং বেড়ে গেছে। আর দু একটা জাস্ট আপনাকে বলি, ধরুন বাড়িতে কচুয়া জানলেন, একটা কচুয়া কিন্তু ইজ ইকুয়াল টু 500টা সিগারেটের সমান। বাড়িতে আপনি ধূপ জ্বালালেন, দুটো ধূপ কিন্তু প্রায় 100টা সিগারেটের সমান। সুতরাং যতটা সম্ভব পলিউশন ফ্রি থাকার চেষ্টা করুন। কিন্তু আজকে আমি এইমাত্র মোবাইলে দেখছিলাম, কলকাতার পলিউশন কিন্তু ভীষণ হাই লেভেলে রয়েছে, এবং সকালবেলার দিকে কলকাতা ছিল সবচেয়ে বেশি পলিউটেড সিটি। আমার মাঝে মাঝে অবাক লাগে, কলকাতায় তো বা ওয়েস্ট বেঙ্গলে তো সেরকম ইন্ডাস্ট্রি নেই, তাহলে পলিউশন আসছে কোত্থেকে? পলিউশন আসছে মোটর ভেহিকল থেকে। সবচেয়ে বেশি পলিউশনের কারণ কি জানেন? ভাঙা রাস্তা। আপনি দেখবেন রাস্তাগুলো ভোটের আগে ঠিক করা হয়। আমি মোটেও নীতিন গডকরির করা রাস্তা বলছি না, অর্থাৎ ন্যাশনাল হাইওয়েগুলোর নয়, আমি স্টেট গভর্নমেন্ট হাইওয়ে অথবা পাড়ার রাস্তাগুলোর কথা বলছি। সেই রাস্তাগুলো দেখবেন ভাঙা রয়েছে, তার উপর দিয়ে টোটো যাচ্ছে, কারণ টোটো আমাদের করে বহু লোক বেঁচে থাকে টোটো চালিয়ে। এবার সেই টোটো যখন যায়, যে ধুলোটা ওড়ে, একটা পলিউশনের একটা বিরাট কারণ। আরেকটা হচ্ছে কনস্ট্রাকশন। যখন কনস্ট্রাকশন হয়, ইট বালি এগুলো কিন্তু বাতাসে মিশতে থাকে। আর একটা
মানে ফিফথ কারণ সেটা হচ্ছে, আমরা আগে ভাবতাম যে পাঞ্জাব হরিয়ানাতে গম কাটা হয় যখন, তখন আগুন ধরিয়ে দেওয়া হয়, ওয়েস্ট বেঙ্গলে বোধহয় হাতে কাটা হয়। কিন্তু পুরো ব্যাপারটাই বদলে গেছে গত 4-5 বছরে। ওয়েস্ট বেঙ্গলে না, যারা কৃষিজীবী মানুষ তাদের কাছে অত পয়সা নেই যে হাত দিয়ে ধান কাটবে। যারা হাত দিয়ে ধান কাটে সেই লেবাররা অন্য কাজ করলে বেশি টাকা পায়। সুতরাং এটাও মেশিনে কাটা হয়। মেশিনে কাটার একটা ক্ষতিকারক ব্যাপার হচ্ছে, আপনি বিচুলি পাবেন না গরুকে খাবার দেওয়ার, ওটা ওখানেই পুড়িয়ে দেওয়া হয়। এবং আপনি ওয়েস্ট বেঙ্গলে ঘুরে দেখুন, বহু জায়গায় বহু ধান ক্ষেতের পর ধান ক্ষেত, ধান তোলার পর যেটা খড় থাকে সেটা ওখানেই জ্বালিয়ে দিয়ে সার হিসেবে ইউজ করা হয়। এটাও একটা কিন্তু পলিউশনের কারণ। সুতরাং জনগণের সচেতনতা, সরকারের একটা দৃষ্টান্তমূলক শাস্তি এবং মোটর ভেহিকেলের পলিউশন কন্ট্রোলকে অনেক বেশি ঠিক করা, এগুলো না করলে কিন্তু বায়ু দূষণের হাত থেকে আমরা মুক্ত হতে পারবো না। এবং বায়ু দূষণ শুধু যে কাশি করছে তা নয়, তাতে যে মেটেরিয়ালগুলো আমাদের থাকে, পেস্টিসাইডস বা অন্যগুলো যেগুলো থাকে, সেগুলো কিন্তু কার্সিনোজেনিক, নাম্বার 1। নাম্বার 2, হার্টের ক্ষতি করে, ডায়াবেটিস করে। স্যার, আপনি যে বায়ু দূষণের কথা বললেন, আজকের দিনে অ্যালার্জির কাশিও অনেকের হয় এরকম ডাক্তারবাবুরা বলে থাকেন, তো এইটার কারণও কি বায়ু দূষণ? বেশিরভাগ ক্ষেত্রে। এবং গতকালই আমি দেখছিলাম অ্যালার্মিং ফিগার, হোল ইন্ডিয়ার মধ্যে কলকাতায় ছিল 409, মানে এয়ার কোয়ালিটি, যেটা 50 হলে ভালো। এবং এখানে আপনি থাকবেন কি করে? ইনফ্যাক্ট কালকে আমার একজন পেশেন্ট ইউকে থেকে এসেছে, যে এখানে এসে আমার নাক জ্বালা করছে। বাঁচার উপায় N95 মাস্ক। N95 মাস্ক পরে সাধারণভাবে চলা যায় না। সুতরাং দূষণ নিয়ন্ত্রণে আনতে হবে। দূষণ নিয়ন্ত্রণে আনতে গেলে জনসাধারণকে সচেতন হতে হবে, সরকারকে স্ট্রিক্ট আইন প্রয়োগ করতে হবে, যাতে অন্তত ফসিল অয়েল, মানে ধরুন কয়লার যে ধোঁয়া, সেটা অনেকটাই রিপ্লেসড হয়েছে এখন আমাদের বিভিন্ন গ্যাস দিয়ে, কিন্তু কয়লায় রান্না করা এখনো বহু জায়গায় প্রচলন আছে। এইগুলো আস্তে আস্তে কমিয়ে দিতে হবে। স্যার, আরেকটা কাশির কথা আমি আপনার কাছে জানবো, সেটা যে সংক্রমণের কাশি, এটার কি কোনো আলাদা নিজস্ব চরিত্র রয়েছে? ইনফেকশনের, যেমন ধরুন আপনার এই সময় না ইনফ্লুয়েঞ্জা হচ্ছে না, এই সময় সবই হচ্ছে রাইনো ভাইরাস। কালকে একজনকে পেলাম যে হিউম্যান মেটানিউমো ভাইরাস নিয়ে এসছে। এগুলো যিনি কাশছেন, যখন কাশছেন তার সাথে প্রচুর পরিমাণ ব্যাকটেরিয়া ছড়াচ্ছে। সুতরাং কাছাকাছি যে থাকছে, সে যদি সাসেপ্টেবল হয়, সে যদি বয়স্ক হয়, সে যদি স্মোক করে, তার তো ইনফেকশন হয়ে যাবে, সেও কাশবে। সুতরাং আমি তো একবার ঠাট্টা করেই বলেছিলাম যে হোল কলকাতা কাশছে। মানে আমি এখানে বসে আছি, পেছনে আমি কাশির কি অর্কেস্ট্রা চলছে মনে হয়। এবার কোনটা কোন কাশি সেটা ধরতে হবে, এবার কোনটা খারাপ কাশি সেটা ধরতে হবে। সেইগুলো ধরার জন্য কিন্তু চিকিৎসকের কাছে আপনাকে আসতে হবে। স্যার, অনেক ক্ষেত্রে দেখা যায় যে কাশি যখন হচ্ছে আমরা একটা কাফ সিরাপ ইউজ করে ফেলি, তো এই যে কাফ সিরাপের ব্যবহার, এটা কতটা ভালো বা খারাপ? এটা নিষিদ্ধ হওয়া উচিত। কফ সিরাপটা, দেখুন, কাশির কারণ না জেনে কফ সিরাপ খাবেন কি করে? কফ সিরাপ 2-3 রকমের আছে। একটাতে থাকে হচ্ছে একটু যাতে ব্রঙ্কোডাইলেশন, অর্থাৎ ব্রঙ্কো ডাইলেটেড হয়, যেগুলো ধরুন প্রোডাক্টিভ কাফ, তার জন্য। সুতরাং আমি বলবো, যদি কারো প্রোডাক্টিভ কাফ হয়, কাশির সাথে ধরুন ঘন সর্দি বেরোচ্ছে, অ্যান্টিবায়োটিক্স লাগবে, ইনহেলার লাগবে। কারো যদি ড্রাই কাফ হয়, তাহলে কফ সাপ্রেশন দেন। কারণটা খুঁজে বার করুন। গলায় যদি থাকে
সেটা দেখুন, টনসিল বড় আছে কিনা দেখুন, নেজাল অবস্ট্রাকশন থাকলে সেটাকে করুন। সুতরাং কাশির কারণ না জেনে আপনি একটা ব্ল্যাঙ্কেট ট্রিটমেন্ট করলেন, কফ সিরাপ, যেটা সবকিছু মেলানো মেশানো রয়েছে, অ্যান্টি অ্যালার্জিক, সেটা দিয়ে কফ সাপ্রেস করা হচ্ছে, তার সাথে আবার কিছু ব্রঙ্কোডাইলেটার, এগুলোর ইউজ কিন্তু একদমই আমরা মডার্ন ডাক্তাররা কিন্তু করি না। আপনি যদি আমার দর্শক বন্ধুদের কয়েকটা গাইডলাইন বলে দেন। দেখুন, যাদের শুকনো কাশি হচ্ছে, গলা সবসময় চুলকোচ্ছে, কাশলে মনে হচ্ছে যে একটু ভালো লাগবে এবং গলা ভেঙে গেছে, এই গলা ভেঙে যাওয়াটা কাশির সাথে হচ্ছে আমাদের যখন ল্যারিংস ইনফেক্টেড হয়, অর্থাৎ আপনি মোটামুটি শিওর হলেন যা কিছু হচ্ছে আপার এয়ারওয়ে, লোয়ার এয়ারওয়ে না। তাতে একটাই কথা, চা কফি কম খাবেন। এটাও বড় অদ্ভুত কথা, কাশছে গরম আদা চা খাও, কাশি কমে যাবে। কাশছে তো পাচন খাও, কাশি কমে যাবে। আপনি ঈষদুষ্ণ গরম জল বারে বারে খান, তার বেশি কিচ্ছু করতে যাবেন না, একটা অ্যান্টি অ্যালার্জিক ট্যাবলেট খান। যদি 5-7 দিনের মধ্যে না কমে, আপনি ডাক্তার দেখান, এর বেশি কিছু না। স্যার, আরেকটা হচ্ছে যে আমাদের এই সময় দেখা যায় যে জল খাওয়ার প্রবণতাটা খুব কমে যায়, তো সেটাও কি যখন কাশি হচ্ছে সেটার একটা খারাপ দিক? যাদের কাশি হচ্ছে জল বেশি খেতেই হবে। কাশি হলে ড্রাই মিউকোজাতে কাশি আরো বেশি হবে। যদি কেউ আউটডোর জব থাকে, দরকার নেই আউটডোরে অত জল খেয়ে, কারণ সবসময় টয়লেট প্রপারলি পাওয়া যায় না। বাড়িতে গিয়ে সেই জলের ঘাটতিটা পূরণ করুন। নর্মাল মানুষের রিকোয়ারমেন্ট হচ্ছে 30 to 40 ml পার কেজি বডি ওয়েট। যাদের কাশি হচ্ছে তারা 40 ml পার কেজি বডি ওয়েট জল খান, সেটা লিউকওয়ার্ম ওয়াটার। ভালো লাগবে না স্বাদটা, কিন্তু কাশি তো কমবে। অনেক ধন্যবাদ স্যার, আমরা কাশি নিয়ে অনেক কিছু জানতে পারলাম। স্যার, একটা বিষয় যে আপনারা কাশিতে কখন অ্যান্টিবায়োটিক দিয়ে থাকেন? যদি পেশেন্টের প্রি এক্সিস্টিং খারাপ রোগ থাকে, যেমন ধরুন আনকন্ট্রোল ডায়াবেটিস, রিস্ক নিতে চাই না, তাদের কিন্তু অ্যান্টিবায়োটিক্স দিয়ে দিই, অবশ্যই 2 দিন দেখার পর। আরেকটা হচ্ছে, তার সাথে যদি জ্বর থাকে এবং কাশির রং যদি ইয়েলো হয়, তখন সর্দির রং, কফের রং, এই দুটোতে তো আপনাকে দিতেই হবে। বেশিরভাগ ক্ষেত্রে ভাইরাল কফ। একটা কথা বলে দিই, আদারওয়াইজ সুস্থ মানুষ কাশছে, তাদের একটা অ্যান্টি অ্যালার্জিক, প্যারাসিটামল, গার্গলিং, গরম জল খাওয়া ঠিক আছে। কিন্তু ধরুন কারো 300-350 সুগার, সে কাশছে বা সে ডায়াবেটিস বহুদিনের, তাকে কিন্তু একদিন, বড় জোর 2 দিন ওয়েট করে অ্যান্টিবায়োটিক্স দেওয়া উচিত। যখন কারোর কন্টিনিউয়াসলি কাশি হয় বা তার সর্দি রয়েছে, যেটা আপনি একটু আগে বলছিলেন, যে তার কি প্রেশার কমে যাওয়ার সম্ভাবনা থাকে? হ্যাঁ, যদি ইনফেকশনটা শরীরে ঢোকে, তার ব্লাড প্রেশার ওষুধের রিকোয়ারমেন্ট কমে যায়, যেটা আমরা পাই নিউমোনিয়া পেশেন্টের, যিনি হয়তো টেলমিসার্টান 80 খেতেন, তার 20 লাগছে। বাড়ি ছাড়ার সময় পই পই করে বলে দিই, সেই জন্য ব্লাড প্রেশারটা মেপে 7 দিন বাদে জানাবেন, নয়তো প্রেশার যেই আপনি ভালো হয়ে যাবেন, প্রেশার আবার তুঙ্গে উঠে যাবে। স্যার, সেই জন্য যে হসপিটালে যখন ছিলেন তার প্রেশার ভালো ছিল, কিন্তু যখন হসপিটাল থেকে বাড়ি গেলেন দেখা গেল যে তার প্রেশারটা বেড়ে গেল, এইটার জন্য পেশেন্টদের কি করণীয়? প্রথমে বলে রাখি, হসপিটাল থেকে যে প্রেশার ওষুধ দিয়ে ছাড়া হয়, সেটা হসপিটাল থাকাকালীন ব্লাড প্রেশারের দেখে দেওয়া হয়। বাড়িতে গেলে মানুষ একটু অনিয়ম করেই, খাওয়ারও সেরকম হয় না, আর তখন হসপিটালের যে একদম রেস্ট সেটাও থাকে না। সুতরাং আইডিয়ালি উচিত হচ্ছে হসপিটাল থেকে ছাড়া পাওয়ার পর যদি সুগারের পেশেন্ট হয় তার সুগার চেক করা, এবং প্রেশার পেশেন্ট হলে প্রেশার চেক করা 7 দিন বাদে, এবং যিনি কনসার্ন ডক্টর আন্ডারে ভর্তি হয়েছিলেন তাকে ইনফর্ম করা, তিনি সেই মতো অ্যাডজাস্ট করে দেবেন। অনেক ধন্যবাদ স্যার। আমরা দর্শক বন্ধুরা
কাশি, এই কাশি নিয়ে আমাদের অনেক ভ্রান্ত ধারণা রয়েছে। আমাদের কাশি নিয়ে অনেক রকম সমস্যা হয়। তো এই কাশি কোনটা সাধারণ এবং কোনটা বিপদের কাশি, এই বিষয় নিয়ে অনেক কিছু জানতে পারলাম। তো আশা করি দর্শক বন্ধুরা, আপনারা যারা আজকে এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই কমেন্টস করবেন। কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে। ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর কি ধরনের বিষয় নিয়ে আরো জানতে চান, ডাক্তারবাবুদের কাছে আমরা কি প্রশ্ন করব, আপনাদের যদি কোনো সাজেশন থাকে, সেই সাজেশনও আপনারা আমাদের লিখে পাঠান। ডাক্তারবাবুকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। সকলে সুস্থ থাকুন। নমস্কার।